যারা কিনা আসলে রাজনৈতিক দলগুলোকে ফান্ড দেয় তারা একটা সুবিধার জন্যই দিয়ে থাকে। তো সেই জায়গায় তাদের আসলে কি করণীয়, সেই আপনি একটু বলেন যে কি করণীয় আসলে তাদের? কারণ আমরা শুনছি বিভিন্ন জায়গা থেকে ধনীরা ফান্ড দিচ্ছেন এবং নিশ্চয়ই তাদের একটা প্রত্যাশা আছে, এবং সেই ফান্ড কি আপনাদেরকেও একইভাবে অফার করে কিনা সেটাও একটু বলেন। অভ্যুত্থানের পরে তারা তখনও দল গঠন করেনি, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবেই আমাদের সঙ্গে একটা বৈঠক হয়েছিল। বাসদ এবং সিপিবির সঙ্গে তারা বৈঠক করেছিলেন বাম জোটের সঙ্গে, তখন নাগরিক কমিটি, নাগরিক কমিটি থেকে। তখন একটা কথা বলেছিলাম তখনও যে 90-এর ছাত্র আন্দোলনে ছিলাম, তো একটু বয়সের ইয়ে থেকে মানে সুযোগটা নিয়ে আপনাদেরকে বলি, আমরা যে কাজটা পারিনি আপনাদের উপর সেই প্রত্যাশাটা আছে, আপনারা সেখানে কিন্তু ব্যর্থ হবেন না। কারণ এবারের ঘটনাটা কিন্তু তার চেয়েও অনেক তীব্রতা নিয়ে এসেছিল। আমরা এরশাদকে পদত্যাগ করিয়েছিলাম, আর আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে শুধু পদত্যাগ নয়, দেশত্যাগ ঘটেছে। হ্যাঁ, এবং সকল মানুষের একটা সম্মিলিত আকাঙ্ক্ষা, এবং এত জীবনদান তো আমাদের স্বাধীন দেশে আর হয়নি। ফলে আপনাদের পেছনে রক্তের দাগ আছে, আপনাদের পেছনে অশ্রুর বন্যা আছে, আপনাদের কাছে প্রত্যাশার একটা চাপ আছে। কিন্তু এখানে একটি বিষয় আমি বলতে চাই আপনাকে, আমি একটু ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে যে আমরা যে ঐক্যটা দেখেছিলাম গণ অভ্যুত্থানের, সে ঐক্যটাও তো আমরা দেখলাম ঐক্যের মধ্যে বিভেদ চলে এসেছে। নতুন যে দল হলো, কিন্তু সেই দল সম্পর্কে আমরা অন্যান্য রাজনীতিবিদদের যেরকম মন্তব্য শুনছি, বা এই দলের পক্ষ থেকেও জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতারাও যেরকম মন্তব্য করছেন, তাতে খুব স্পষ্ট যে একটি বিভেদ দৃশ্যমান। তো আপনি কিভাবে দেখেন যে এই বিভেদটা আসলে আমাদের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো কিনা? দুটো জিনিস এখানে খেয়াল করার মতো। আমরা তাদের কাছে অনেক প্রত্যাশা করি, এটা ঠিক। ঠিক তেমনি আমরা মনে করি যে যে অভ্যুত্থানটা হলো, অভ্যুত্থানের পরে নানা ধরনের এমন কিছু প্রশ্ন সামনে নিয়ে আসা হলো, অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কিন্তু মার খেয়ে যেতে শুরু করলো। প্রথম কী হলো যে জাতীয় সঙ্গীতটা পাল্টে ফেলতে হবে। আচ্ছা, তারপর হলো কি, সংবিধান ছুঁড়ে ফেলা লাগবে। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরে যখন আমরা আরও আলোচনা করব, কিন্তু শুরুতেই তখন বললো যে আন্দোলনের আকাঙ্ক্ষা কী ছিল, আর শুরুতেই কি বক্তব্য সামনে আসতে শুরু করলো। আচ্ছা, তারপরে যদি বলি, আচ্ছা মানে এই সংবিধান কি কাউকে স্বৈরাচার বানিয়েছে, নাকি সংবিধানকে উপেক্ষা করার কারণে স্বৈরাচার হয়েছে? যেমন আমাদের সংবিধানে তো চতুর্থ সংশোধনী করে একদলীয় ব্যবস্থা চালু করা হয়েছে, তার মানে সংবিধানটাকে সংশোধন করেই বাকশাল হয়েছে। ফলে দোষটা সংবিধানের নয়, সংবিধানকে যারা সংশোধন করেছেন অথবা সংবিধানকে যারা ম্যানিপুলেট করে ফেলেছেন তাদের। আচ্ছা, তারপরে কি, আমরা যদি দেখি যে সংবিধানে তো 20 নম্বর অনুচ্ছেদে আছে যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। তাহলে কালো টাকা সাদা করার বিধান যারা করেছিলেন তারা কি সংবিধান মেনে করেছিলেন, নাকি সংবিধানটাকে তারা উপেক্ষা করেছিলেন? কিংবা এখনও যদি ধরুন, আমরা তাদেরকে এই কথাও বলেছিলাম যে 90-এর অভ্যুত্থানের পরেও দেখা গিয়েছিল যে ওই স্বৈরাচারের, পতিত স্বৈরাচারের ওরাই ছদ্মবেশে নানাভাবে এসেছে, এবং তাদের সবচেয়ে বড় সম্পদ কী ছিল? টাকা দিয়ে কিন্তু আন্দোলনকারীদেরকেও বিভ্রান্ত করে ফেলেছিল এবং নমিনেশন নেওয়ার চেষ্টা করেছিল। এবারও সেই ঘটনাগুলো ঘটবে। এমনকি তা শুধু নয়, আপনি দেখুন 1971 সালে এত বড় একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের সময় যারা কোলাবোরেটর ছিল তারা মুক্তিযুদ্ধের পরে অনেকেই তাদের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। তো এগুলো কিন্তু আমরা দেখেছি। সব সময় পরাজিত শক্তি তারা নতুন পথ খুঁজতে থাকে, নতুন অ্যাভিনিউ তৈরি করে নেয়। ফলে যারা আন্দোলনের মধ্যে দিয়ে বিজয়ী হয় তাদের খেয়াল রাখতে হবে বিজয়ের উচ্ছ্বাসে, বিজয়ের আনন্দে তারা যেন পরাজিতদের শত্রুতাটা ভুলে না যায়।